প্রথম ক্লাস। জানি আপনারা বর্তমানে করোনা মহামারীতে আমরা যারা শিক্ষক বিন্দু আছি, যে যেখানে আছি, যে অবস্থা আছি, আমাদের প্রশিক্ষণার্থীরা যেভাবে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন, সেজন্য আসলে আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাদেরকে আমাদের অধ্যক্ষ স্যারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আসলে এই যে শিক্ষকতা পেশায় যাওয়ার জন্য যে কোর্সটি করছি, এই কোর্সটি মূলত আমাদের একটি ট্রেনিং সেশন। মূলত কিভাবে একজন শিক্ষক আমরা নিজেকে পরিপূর্ণ হিসাবে উপস্থাপন করব আমাদের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সামনে, সে উপস্থাপনের যে কলা কৌশল এবং সর্বোপরি আমাদের একটা একজন শিক্ষক হিসেবে পরিপূর্ণ যে জ্ঞান অর্জন করার প্রয়োজন, সেটা অর্জন করতে গিয়ে আমাদেরকে মূলত এই ট্রেনিং সেশনগুলি বিএড কোর্সটা, যার মাধ্যমে আপনার ক্লাসে পরিপক্কতা যেমন হবে, তেমনি আপনার যে শিক্ষাগত যোগ্যতার যে পরিপূর্ণতা সেটাও বৃদ্ধি করবে। মূলত আমরা যারা অনার্স, মাস্টার্স বা ডিগ্রি বা গ্রাজুয়েশন কমপ্লিট করে একজন শিক্ষকতা পেশা নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন মূলত আমার যোগ্যতা আমরা মাত্র 10% অর্জন করি। এই সার্টিফিকেট যোগ্যতাটা 10%, বাকি 90% আমাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন কোর্সের মাধ্যমে অর্জন করতে হয়, যার মাধ্যমে আমরা আমাদেরকে এই উপস্থাপন করতে পারি। আমরা আসলে এডুকেশন লেভেলে আমরা কি করি, যেমন আমাদের এডুকেশন লেভেলে প্রথম যে যোগ্যতা অর্জন করি সেটা হচ্ছে নলেজ, আমরা জ্ঞান অর্জন করি। আপনারা যারা শুনছেন প্রয়োজনে নোট করে নিতে পারেন। এডুকেশন লেভেলে আমরা যে কাজটা করি, প্রথমে আমরা জ্ঞান অর্জন করি অর্থাৎ নলেজ। 2 নম্বর যে অর্জন করি সেটা হচ্ছে স্কিল। 3 নম্বরে আমরা অর্জন করি দক্ষতা বা অ্যাটিটিউড। আমি আবার বলছি, আমরা এডুকেশন লেভেলে যেটা অর্জন করি সেটা হচ্ছে নলেজ। 2 নম্বরে আমরা অর্জন করি দ্বিতীয় ধাপে স্কিল। 3 নম্বর ধাপে আমরা অর্জন করি অ্যাটিটিউড। এটা হচ্ছে আমার এডুকেশন লেভেলে। কিন্তু আমরা এখন আজকে যে ক্লাসটা আমরা নিচ্ছি বা নিব, বা আপনারা যারা দেখছেন, আমরা আজকে এখন যে ক্লাসগুলি নিব, এই লেভেলে আপনার হচ্ছে সর্বপ্রথম চলে আসছে অ্যাটিটিউড, অর্থাৎ আপনার দৃষ্টিভঙ্গিটা কিরকম হবে সেটাই সর্বপ্রথমে আসবে। তারপর আপনার স্কিল, আপনার যে দক্ষতা, তারপর হচ্ছে আপনার নলেজ, জ্ঞান। অর্থাৎ এডুকেশন লেভেল এবং ট্রেনিং লেভেলে দুটা একটা একেবারে ভিন্ন জিনিস। যাই হোক, আমরা আজকে আপনাদের সামনে যে আলোচনা করব আর পাঠ পরিচিতি আমাদের বিএড দ্বিতীয় সেমিস্টারের প্রাথমিক শিক্ষা। আজকের পাঠ হচ্ছে প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য এবং প্রাথমিক শিক্ষার পরিবর্তন, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় যে ইউনিটটি, সেই ইউনিটটি নিয়ে আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যে ক্লাসটি উপস্থাপন করব। এর বাইরেও আপনাদেরকে পাঠ্যপুস্তক থেকে অধ্যয়নের মাধ্যমে এই দুইটি অধ্যায় থেকে পরিপূর্ণ দক্ষতা বা জ্ঞান অর্জন করতে আপনাদেরকে হবে। আমরা আসলে ছোটবেলায় এই চিত্রটির সাথে সকলে পরিচিত, এই সবার জন্য মানসম্মত শিক্ষা। কারণ এই যে চিত্রটা আমরা লক্ষ্য করলাম, এই চিত্র দেখে আমরা কি বুঝি, মানে এটা দেখতে আমাদের মনস্পটে বেশি উঠে যে এটাই প্রাথমিক শিক্ষা। তার মানে আমাদের আজকের যে পাঠ, এই পাঠের আলোচনার বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষা। আরেকটা ছবি আমরা দেখতে পেলাম, সেখানে কিছু ছোট বাবুদেরকে একজন শ্রেণীর শিক্ষিকা পাঠদান করছেন চিত্রের মাধ্যমে। এটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার একটি ছবি। আমাদের আজকের যে আলোচনা, তাহলে আমাদের আলোচনা আমাদের আজকে পাঠ শিরোনাম হচ্ছে প্রাথমিক শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যেখান থেকে আমাদের এই পাঠটি দেখছেন, মূলত আমি একজন ট্রেনিং সেশনে একজন ট্রেনার হিসাবে আপনি কিভাবে আপনার ক্লাসটা উপস্থাপন করবেন সেই ধারাবাহিক প্রক্রিয়ায় কিন্তু আমি আপনাদের সামনে আজকে ক্লাসটি উপস্থাপন করছি। আশা করি আপনারা এখান থেকে দেখে আপনাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। এই পর্যায়ে আমাদের আজকের এই পাঠ, আমরা যে আলোচনা করব, এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো। এই পাঠ শেষে আমরা শিখতে পারবো প্রাথমিক শিক্ষা কি বলতে পারবো। আমার শিখন ফল হচ্ছে 1 নম্বরে প্রাথমিক শিক্ষা কি বলতে পারবো। তারপর প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য শনাক্ত করতে পারবে। সর্বজনীন প্রাথমিক শিক্ষা কি বলতে পারবে। সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা করতে পারবে। শিক্ষানীতি পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ আপনি শ্রেণীকক্ষে যখন কোনো পাঠ নিয়ে আলোচনা করবেন, সেই পাঠের শিখন ফলটা কি হবে, আজকের ওই পাঠ শেষ শিক্ষার্থীরা কি কি শিক্ষা অর্জন করতে পারবে সেই বিষয়ে আমি ওইভাবে উপস্থাপন করছি। অর্থাৎ আজকের পাঠ শেষে আপনি আমার আজকের
তাহলে বুঝতে পারছেন আজকে আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রাথমিক শিক্ষা বলতে কি বুঝে বলতে পারবেন, প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য শনাক্ত করতে পারবেন, সর্বজনীন প্রাথমিক শিক্ষা কি বলতে পারবেন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা করতে পারবেন, তারপর হচ্ছে শিক্ষানীতি পাঠের যে প্রয়োজনীয়তা তা ব্যাখ্যা করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আমরা তাহলে প্রথম যে পাঠটা আমাদের উপস্থাপন অর্থাৎ প্রাথমিক শিক্ষা কি, আমরা এখন আলোচনা করব প্রাথমিক শিক্ষা কি। প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। আমি আবার বলছি, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। শিক্ষা জীবনব্যাপী চলমান প্রক্রিয়া। জাতীয় জীবনে শিক্ষার প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। অর্থাৎ প্রাথমিক শিক্ষার একটা চলমান প্রক্রিয়া। এটা এই যে শুরু, এই শুরু থেকে কোনো শেষ নাই। আপনার জীবন অবধি আপনি এই জীবন যতদিন এই পৃথিবীতে জীবিত ততদিন পর্যন্ত আপনি শিক্ষা অর্জন করতে পারবেন। জাতীয় জীবনের শিক্ষার গুরুত্ব অপরিসীম। এবার দেখেন, সাধারণ অর্থে প্রাথমিক শিক্ষা ও প্রাথমিক প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকেই প্রাথমিক শিক্ষা বলে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার প্রাথমিক কি? আমি আবার বলছি, সাধারণ অর্থে প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা স্তরে শিক্ষা ব্যবস্থাকেই প্রাথমিক শিক্ষা বলে। এখন আপনারা হয়তো বলতে পারেন, স্যার প্রাথমিক শিক্ষা বুঝি, কিন্তু প্রাথমিকটাকে 2010 সালের শিক্ষানীতির আলোকে, যেটা 2012 সালে অনুমোদন হয়েছে, সেই 2010 সালের শিক্ষানীতিতে উল্লেখ আছে 5 বছর প্লাস 1 বছর মেয়াদী অর্থাৎ 6 বছর পর্যন্ত শিশুদেরকে যে শিক্ষা প্রদান করা হবে তার নামই হচ্ছে প্রাথমিক শিক্ষা। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে 6 বছর প্লাস থেকে 11 বছর পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাহলে আবার বলছি, সাধারণত প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে প্রাথমিক শিক্ষা বলে। প্রাথমিক শিক্ষা বলতে একটি নির্দিষ্ট বয়স কাঠামোর শিশুদের জন্য আয়োজিত আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমকে বোঝায়। অর্থাৎ একটা শিক্ষা ব্যবস্থার যে আনুষ্ঠানিক কার্যক্রম, তাকে উদ্দেশ্য করে, শিশুদেরকে উদ্দেশ্য করে, একটা নির্দিষ্ট বয়সের শিশুদেরকে উদ্দেশ্য করে যে আনুষ্ঠানিক কার্যক্রম প্রণয়ন করা হয় তার নামই হচ্ছে প্রাথমিক শিক্ষা। তারপরে আমরা দেখতে পেলাম প্রাথমিক শিক্ষার যে আমার দ্বিতীয় যে শিক্ষণফল, প্রাথমিক শিক্ষার লক্ষ্য এবং প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একটু আলোচনা করি। প্রাথমিক শিক্ষার লক্ষ্য শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক, মানবিক, নান্দনিক, আধ্যাত্মিক, আবেগিক বিকাশ সাধন এবং তাদের দেশাত্মবোধ, সৃজনশীলতায় ও উন্নয়নে উদ্বুদ্ধ করা। শিশুর শারীরিক অর্থাৎ একটা শিশুর শারীরিক যে পরিবর্তন, সেটা শিক্ষার মাধ্যমে সম্ভব। মানসিক যে পরিবর্তন, বড়কে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, বালকে ভালো জানা, মন্দকে মন্দ জানা, খারাপটা পরিহার করা, ভালোটা গ্রহণ করা, এই যে তার মানসিকতা, এটাই হচ্ছে প্রাথমিক শিক্ষার মূলত লক্ষ্য। সামাজিক যে মূল্যবোধ, সমাজের দায়িত্ব, কর্তব্য, এগুলি কিন্তু প্রাথমিক শিক্ষাতে শিশুদেরকে দেওয়া হয়। নৈতিক ও মানবিক এবং নান্দনিক ও আধ্যাত্মিক এবং আবেগিক বিকাশ সাধন, অর্থাৎ নৈতিক মূল্য, নৈতিকতা যদি তার ভিতরে তৈরি না হয়, তাহলে সে তো বিপদে চলে যাবে এবং খারাপ পথে চলে যাবে। মানবিক অর্থাৎ মানবতা তার ভিতরে থাকবে, তার সহপাঠীর প্রতি, তার পরিবারের সদস্যদের প্রতি, তার শিক্ষকের প্রতি, তার প্রতিবেশীর প্রতি। তারপর নান্দনিক, আধ্যাত্মিক ও আবেগিক বিকাশ সাধন এবং তাদের দেশাত্মবোধ, সৃজনশীলতায় ও উন্নয়ন উদ্বুদ্ধ করা। অর্থাৎ দেশাত্মবোধ যদি তার ভিতরে তৈরি না হয়, এই দেশাত্মবোধ তৈরি করাই হচ্ছে কি প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। দেশপ্রেম তার প্রতি যদি তার দেশের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে সে দেশের কোনো বড় হয়ে দেশের প্রতি সে তার দায়িত্ব পালন করবে না, দেশের প্রতি সাধন হয়, এই ধরনের কাজে সে জড়িত হয়ে যাবে। তারপর হচ্ছে প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ তাআলা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা প্রতি বিশ্বাস ও শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি করা এবং সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আমি আবার বলছি, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, এক নম্বর যেটা আছে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ও শিশুর মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি করা এবং সকল ধর্ম ও ধর্মাবলম্বীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া। অর্থাৎ শিশুর প্রতি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তৈরি করা এবং তার ভিতরে নৈতিক মূল্যবোধ তৈরি করা, সৃষ্টি করা, পাশাপাশি সকল ধর্ম প্রতি তাকে শ্রদ্ধাশীল হওয়া যে ব্যবস্থা, সেটাই হচ্ছে প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে শেখার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টির মাধ্যমে শিশুর কল্পনা শক্তি ও সৃজনশীলতার উন্মেষে সহায়তা করা। আবার বলছি, শেখার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টির মাধ্যমে শিশুর কল্পনা শক্তি ও সৃজনশীলতার উন্মেষে সহায়তা করা। অর্থাৎ শিশুর প্রতি যদি ইতিবাচক শেখার প্রতি যদি শিশুর ইতিবাচক মনোভাব সৃষ্টি না হয়, তাহলে তার কল্পনা শক্তি যদি সৃষ্টি না হয়, তার যদি সৃজনশীলতার বিকাশ না ঘটে, তাহলে ভবিষ্যতে সে দেশের জন্য বোঝা হয়ে যাবে।
এজন্য তাকে সৃষ্টিশীলতা এবং সৃজনশীলতার বিকাশ সাধন করা হচ্ছে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। ভাষা ও যোগাযোগ দক্ষতা বিকাশ এবং নিজেকে প্রকাশ করতে সহায়তা করা, অর্থাৎ ভাষাগত দক্ষতা অর্জন করা, ওই ভাষাগত দক্ষতা অর্জন করলে সে অন্যের সাথে যোগাযোগ করার দক্ষতা অর্জন করবে এবং নিজের ভাবটা সে প্রকাশ করতে বা নিজেকে প্রকাশ করতে পারবে। গাণিতিক ধারণা, যৌক্তিক চিন্তা ও সমস্যা সমাধানের যোগ্যতা অর্জন করা। গাণিতিক ধারণা কি? অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলি 1 থেকে 9 পর্যন্ত বা 10 পর্যন্ত সংখ্যাগুলি চিনতে পারা, এগুলি পড়তে পারা, এগুলি লিখতে পারা। তারপরে যৌক্তিক যে চিন্তা চেতনা, তার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলি করতে পারা, যোগ্যতা অর্জন করা। সামাজিক ও সুনাগরিক গুণাবলীর বিকাশে সহায়তা করে, সামাজিক ও সুনাগরিক গুণাবলী বিকাশে সহায়তা করে। সামাজিক হিসেবে তার যে দায়িত্ববোধ আছে সমাজের প্রতি, দেশের প্রতি, এই এবং সুনাগরিক হিসেবে অর্থাৎ একজন নাগরিককে যে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে শারীরিকভাবে সহযোগিতা করার যে গুণাবলী, এই গুণাবলী অর্জন করতে সাহায্য করে প্রাথমিক শিক্ষা। ভালো মন্দ পার্থক্য অনুধাবনের মাধ্যমে সঠিক পথে উদ্বুদ্ধ করা, অর্থাৎ ভালোকে ভালো জানা, মন্দকে মন্দ জানা, এই দুইটার মধ্যে পার্থক্য নিরূপণের জন্য যে অনুধাবন প্রক্রিয়া সেটাও তৈরি করে প্রাথমিক শিক্ষা। এটা হচ্ছে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। অন্যকে অগ্রাধিকার দেওয়া এবং মিলেমিশে বাস করার মানসিকতা সৃষ্টি করা, অর্থাৎ সমাজে তার প্রতিবেশী, তার সহপাঠী, তার পরিবারের সদস্যদেরকে কি করতে হবে? অগ্রাধিকার দিতে হবে এবং সকলের সাথে মিলেমিশে যে বাস করার মানসিকতা, এটা সৃষ্টি করে প্রাথমিক শিক্ষা। তারপর হচ্ছে নিজের কাজ নিজে করার মাধ্যমে শ্রমের মর্যাদা উপলব্ধি ও আত্মমর্যাদা বিকাশে সহায়তা করা, অর্থাৎ একজন শিক্ষার্থী সমাজে যখন ধীরে ধীরে বড় হয়, কিভাবে সে নিজের কাজ নিজে করবে, এই নিজের কাজ নিজে করা যে শ্রম, এই শ্রমটা সে দিবে এবং অন্যের শ্রমকে সে সম্মান করবে, এই মর্যাদা এবং নিজের প্রতি নিজের যে আত্মমর্যাদা বিকাশ সাধন করা, এই উপলব্ধি তৈরি করার মাধ্যম হচ্ছে প্রাথমিক শিক্ষা। তারপর হচ্ছে নিরাপদ স্বাস্থ্যসম্মত জীবন যাপনের সচেষ্ট, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবন যাপনের সচেষ্ট, অর্থাৎ আপনি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবন যাপনের যে সচেষ্টতা, যে ইচ্ছা, যে আগ্রহ, যে সচেতনতা, এগুলি তৈরি করে প্রাথমিক শিক্ষা। এই হচ্ছে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য সমূহ। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা আমাদের পরের যে শিক্ষণফল সর্বজনীন প্রাথমিক শিক্ষা কি, আমাদের পরবর্তী যে শিক্ষণফলটা ছিল সর্বজনীন প্রাথমিক শিক্ষা কি। সর্বজনীন প্রাথমিক শিক্ষা হচ্ছে সাধারণত যে শিক্ষা সর্বজনীন কল্যাণকর এবং সর্বজনীন কল্যাণকর এবং কোন রকম ব্যতিক্রমহীন ভাবে সর্বজনীন ভাবে গ্রহণযোগ্য, তাকে সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলে। আমি আবার বলছি, সাধারণত যে শিক্ষা সর্বজনীন কল্যাণকর অর্থাৎ সকলের জন্য কল্যাণকর এবং কোন রকম ব্যতিক্রমহীন ভাবে সর্বজনীন ভাবে গ্রহণযোগ্য, সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য, তাকে সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলে, ইউনিভার্সাল এডুকেশন। এই ইউনিভার্সাল এডুকেশন মূলত একটি বিশ্বজনীন ও সার্বলৌকিক শিক্ষা নামেও পরিচিত, বিশ্বজনীন সার্বলৌকিক শিক্ষা নামেও পরিচিত। তাহলে সার্বজনীন প্রাথমিক শিক্ষা কি আমরা দেখলাম। এবার আমরা আলোচনা করব সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে শিক্ষায় দক্ষতা অর্জন। 1 নম্বর হচ্ছে শিক্ষা দক্ষতা অর্জন, অর্থাৎ এই শিক্ষায় দক্ষতা অর্জন করা হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। শিক্ষা খালি অর্জন করলেই হবে না, এই বিষয়ে যে দক্ষতা সেটা অর্জন করাও প্রাথমিক শিক্ষার মূল, সার্বজনীন প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য। তারপর হচ্ছে মৌলিক শিক্ষাক্রম, অর্থাৎ মৌলিক শিক্ষা বলতে একটা দিক বিদিক শূন্য লেখাপড়া না, একটা উদ্দেশ্যবিহীন সিলেবাস না, উদ্দেশ্যবিহীন বিষয় না, অর্থাৎ একটা নির্দিষ্ট বিষয়, নির্দিষ্ট পাঠ, এই যেটা মূলত দেশ, জাতি, আন্তর্জাতিক মানে দেশের কল্যাণকর, নাগরিক অধিকার, নাগরিকের দায়িত্ব কর্তব্য, এই বিষয়গুলি যেখান থেকে সে জ্ঞান অর্জন করতে পারবে, সেটা হচ্ছে মূলত এই সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। সুনাগরিকতা অর্জনের সহায়তা, একজন নাগরিককে সঠিকভাবে গড়ে তোলা, একজন সুনাগরিক হিসাবে নিজেকে তৈরি করা হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। অর্থাৎ প্রাথমিক শিক্ষার যে সিলেবাসটা বা যে সার্বজনীন প্রাথমিক শিক্ষার যে বিষয়গুলি, এই বিষয়গুলিতে যে বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে, যে পাঠগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটার মাধ্যমে একজন নাগরিক তার সুনাগরিকতা অর্জন করতে সহায়তা করে
জীবন সচেতনতা সৃষ্টি। জীবন অর্থাৎ জীবন কিভাবে সচেতন করবে, কিভাবে জীবনকে সঠিকভাবে পরিচালিত করবে, কিভাবে ভুল পথ থেকে ফিরে আসবে, মানবতার কল্যাণে কাজ করবে, অর্থাৎ এই বিষয়গুলি সচেতনতা সৃষ্টি করা হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। তারপর হচ্ছে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি। স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি বলতে আমরা কি বুঝি? যেমন শিক্ষার্থীর স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য কল্যাণকর, শরীরের জন্য উপযুক্ত সেই খাবার নির্বাচন করা, অধিক রাত্রের জন্য না ঘুমানো, অধিক রাত্রে না ঘুমাতে যাওয়া, সঠিক সময় খাবার খাওয়া, সঠিক সময় তার লেখাপড়া করা, সঠিক সময় সে তার মানে শোয়া থেকে রাত্রে ঘুম থেকে ওঠা, অর্থাৎ খাবার খেতে যেটা স্বাস্থ্যের জন্য সহায়ক সেই খাবারগুলি বেছে খাওয়া, মানে অসচেতনতার সহিত বা অসাবধানতা বশত এই খাবারগুলি তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলি না খাওয়া। এই সচেতনতা সৃষ্টি করা হচ্ছে মূলত সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। পরিবেশ সচেতনতায় অংশগ্রহণ, অর্থাৎ আমার দ্বারা বা শিক্ষার্থী দ্বারা যাতে পরিবেশ দূষিত না হয়, পরিবেশ যাতে কোনো ক্ষতি সাধন না হয়, সেই বিষয়গুলি শিক্ষা দেওয়া হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। ভ্রান্ত বিশ্বাস দূরীকরণ। এখন ভ্রান্ত বিশ্বাস কি? আমাদের দেশে অনেক ধরনের কুসংস্কার আছে যেগুলিকে আমরা বিশ্বাস করি। যেমন এখন আপনারা যারা ইউটিউবে ওয়াজ দেখেন, এই যে 4 দিনের মিলাদ পড়ানো, পিতার মৃত্যু, ভাইয়ের মৃত্যু, মায়ের মৃত্যুতে 4 দিনের মিলাদ পড়ানো, এটাই আমরা মানে একটা ধরনের ভ্রান্ত বিশ্বাস। ওই যে আমাদের ঘরের ছালে এই পাখি ডাকলে এক সমস্যা, কুলাতে পা লাগলে এক সমস্যা, ওই যে আমাদের মানে খালি কলর দিলে এক সমস্যা। এই যে কুসংস্কার বা ভ্রান্ত বিশ্বাস, এগুলি দূরীকরণ হচ্ছে মূলত সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। তারপর হচ্ছে সৃজনশীলতার সৃষ্টি বিকাশ। সৃজনশীলতার বিকাশ অর্থাৎ নতুন কিছু তৈরি করা, নতুন কিছু সমাজে দেওয়া, তার নিজস্ব মানে সৃষ্টিশীলতার যে বিকাশ সাধন, সেটা হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার মাধ্যমে দেওয়া সম্ভব হয়। জীবন দক্ষতা বিকাশ। জীবন দক্ষতার যে বিকাশ, এই বিকাশটা হচ্ছে তার জীবনের যে দক্ষতা অর্জন করা, জীবনে পরিচালিত করতে হলে যে যোগ্যতা অর্জন করা, এগুলি হচ্ছে সার্বজনীন যে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। তারপর হচ্ছে এই সর্বজনীন কল্যাণে উদ্বুদ্ধ। সর্বজনীন কল্যাণে উদ্বুদ্ধ করেন আরো কিছু পয়েন্ট আছে, সেটা হচ্ছে সর্বজনীন কল্যাণে উদ্বুদ্ধ করেন, অর্থাৎ সকলের জন্য যে কল্যাণ, মানুষের জন্য যে কল্যাণকর কাজ, এগুলি করতে শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করা হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। আরো একটা পয়েন্ট আছে আন্তর্জাতিক বোধ সৃষ্টি, অর্থাৎ সারা বিশ্বের প্রতি, বিশ্বের মানুষের প্রতি কি ধরনের দায়িত্ব সে পালন করবে, তার কি কর্তব্য রয়েছে, মানুষের মানে ওই বিশ্বব্যাপী মানুষের কল্যাণে নিজেকে প্রস্তুত রাখা, বিশ্বের মানুষের পাশে দাঁড়ানো, এই যে মানসিকতা তৈরি করা, সেটা হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। তাহলে সার্বজনীন প্রাথমিক শিক্ষা কি? সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য সমূহ, শিক্ষার লক্ষ্য কি, তারপর প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য সমূহ কি আমরা আলোচনা করলাম। সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য 1 নম্বর আলোচনা করছিলাম শিক্ষা দক্ষতা অর্জন, মৌলিক শিক্ষা অংশগ্রহণ, সুনাগরিকতা অর্জনের সহায়তা, জীবন সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, পরিবেশ সচেতনতা অংশগ্রহণ, ভ্রান্ত বিশ্বাস দূরীকরণের সৃজনশীলতার সৃজনশীলতার বিকাশ, জীবন দক্ষতা বিকাশ। তারপর আরো কয়েকটা বলেছিলাম, এই সর্বজনীন কল্যাণে উদ্বুদ্ধকরণ, আন্তর্জাতিকতা বোধ সৃষ্টি। এই বিষয়গুলির সাথে আপনারা পাঠ্যপুস্তক থেকে যখন আরো ব্যাপক আলোচনা দেখবেন, আশা করি আপনাদের পরিপূর্ণ একটি ধারণা অর্জন হবে এই পাঠগুলির উপরে। তারপর আমরা আলোচনা করব আমাদের যে বিষয়টি দরকার এখন আলোচনা করা, মূলত সেটা হচ্ছে শিক্ষানীতি। আমরা শিক্ষানীতি আমাদের এই প্রাথমিক শিক্ষার সিলেবাসে আছে আমাদের শিক্ষানীতি। মূলত প্রাথমিক শিক্ষা যে বিষয়টি আপনাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই পাঠটি আলোচনার মাধ্যমে বা পাঠের মাধ্যমে আপনার এই প্রাথমিক শিক্ষা সম্পর্কে একজন শিক্ষক হিসাবে পরিপূর্ণ যে জ্ঞান, সেটা অর্জন করতে আপনাকে সহযোগিতা করবে। তো আশা করি এই পুরো বইটাই আপনারা আমাদের পাঠের সাথে সাথে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আপনারা নিজেরাও পড়ে নেবেন। আমি সংক্ষিপ্ত আকারে আমার সিলেবাসটা সাজাচ্ছি আপনাদের জন্য। এবার আমি আলোচনা করব শিক্ষানীতি। শিক্ষানীতিটা কি? দেশের বর্তমান জনগোষ্ঠী ও ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলার নিমিত্তে সর্বস্তরের জনগণ কর্তৃক গৃহীত
সরকার কর্তৃক সুপরিকল্পিতভাবে সুলিখিত নীতি ও নির্দেশনামূলক শিক্ষা ব্যবস্থাই হলো শিক্ষা নীতি। আমি আবার বলছি, দেশের বর্তমান জনগোষ্ঠী ও ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলার নিমিত্তে সর্বস্তরের, এখানে হবে সর্বস্তরের জনগণ কর্তৃক গৃহীত সরকার কর্তৃক সুপরিকল্পিতভাবে সুলিখিত নীতি ও নির্দেশনামূলক শিক্ষা ব্যবস্থাই হলো শিক্ষা নীতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার দেখেন এখানে কি বলছে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলা এবং সর্বস্তর জনগণের কর্তৃক গৃহীত মানে গ্রহণযোগ্য সরকার কর্তৃক সুপরিকল্পিতভাবে সুলিখিত, অর্থাৎ সরকার দীর্ঘদিনের গবেষণাভাবে সুপরিকল্পিতভাবে লিখিত এবং এই নির্দেশনামূলক কিভাবে সেই পাঠটা আলোচনা হবে সেই নির্দেশনামূলক যে ব্যবস্থা তার নাম হচ্ছে শিক্ষা নীতি। মূলত জাতীয় শিক্ষানীতি 2010 নামে এই শিক্ষানীতি পরিচিত, যা 2012 সালে জাতীয় শিক্ষানীতিটা পরিমার্জন করে প্রবর্তিত করা হয়। 2010 সালে শিক্ষানীতি আমাদের দেশে চলমান আছে, যেটা 2012 সালেই চালু করা হয়েছে। এই শিক্ষা নীতিটার নাম হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2010। আপনাদের এটা ভাইভাতো হয়তো আসতে পারে, আমাদের বর্তমান জাতীয় শিক্ষানীতি কত চলমান সেটা আমি জানি, আপনারা জানেন, যেহেতু আপনাদের অনেক মেজরিটি এখানে শিক্ষকতা করেন বা শিক্ষকতা পেশা যাবেন, তাহলে শিক্ষানীতি 2010 বর্তমান চলমান, যেটা 2010 সালে পরিমার্জন করে প্রণয়ন চালু করা হয়েছে। তারপর আমরা আলোচনা করব জাতীয় শিক্ষানীতির প্রয়োজনীয়তা। জাতীয় শিক্ষানীতির প্রয়োজনীয়তা নিয়ে আমি আলোচনা করব। এক নাম্বার আছে জাতীয় শিক্ষানীতির প্রয়োজনীয়তার মধ্যে, এক নম্বরে আছে আমাদের কি দর্শন। এক নম্বরে আমাদের আছে এখানে দর্শন। প্রত্যেক জাতির শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষা দর্শনের উপর ভিত্তি করে রচিত হয়। শিক্ষানীতি পাঠ করলে এই বিষয়ে জ্ঞান লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেক জাতি শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষানীতির উপর ভিত্তি করে কি হয়, প্রণয়ন হয় বা রচিত হয়। আর শিক্ষানীতি পাঠ করলে আপনি এই বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে পারবেন। এটি হচ্ছে মূল দর্শন শিক্ষানীতি পাঠের প্রয়োজনীয়তা। 2 নম্বর হচ্ছে শিক্ষক। শিক্ষকের এই শিক্ষানীতি পাঠ করলে আপনি শিক্ষা ক্ষেত্রে শিক্ষকের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত দক্ষতা অর্জন একান্ত করে। আমি আবার বলছি, শিক্ষা ক্ষেত্রে শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা, পেশাগত দক্ষতা অর্জন একান্ত প্রয়োজন। শিক্ষানীতি পাঠের মাধ্যমে শিক্ষক অধিকতর কিংবা দক্ষতা অর্জন করতে পারেন। অর্থাৎ একজন শিক্ষক তার দক্ষতা অর্জন করার জন্য শিক্ষানীতি পাঠ করা প্রয়োজন। আপনারা তো বলতে পারেন আমি এটা কি করব, আমাদের দরকার নেই। তারপর হচ্ছে শিক্ষার্থী। শিক্ষানীতি পাঠের মাধ্যমে শিক্ষার্থীর সামর্থ্য ও মন মানসিকতা সম্পর্কে জানা যায়, ফলে শিক্ষাদান কার্য সহজতর হয়। অর্থাৎ শিক্ষানীতি পাঠ করার মাধ্যমে একজন শিক্ষক শিক্ষার কোন বয়সে শিক্ষার্থীর মানসিকতা কিরকম, মন কিরকম, তার শিক্ষা অর্জন করার সামর্থ্য কতটুকু আছে, এই শিক্ষানীতি পাঠ করলে আপনি সেটা অর্জন করতে পারবেন এবং সেভাবে আপনি কি করতে পারেন, শিক্ষা দান করতে পারবেন। শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। তারপর হচ্ছে শ্রেণীকক্ষ কি? শ্রেণীকক্ষ হচ্ছে শিক্ষাদানের জন্য শ্রেণীকক্ষ একটি গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ আপনি যখন শিক্ষাদান দিবেন, যেটা আমরা এখন দিতে পারছি না, আমরা এখন জুমের মাধ্যমে আপনাদেরকে নিচ্ছি, প্রতিষ্ঠানে এনে শ্রেণীকক্ষে হাতে কলমে যদি এই প্রশিক্ষণ ক্লাসটি নিতে পারতাম, আমরা আরো পরিপূর্ণ ক্লাস নিতে পারতাম। এই পাঠের সাথে অনেক বিষয় আলোচনা করা যেত, এসে যেত, আলোচনা করতে পারতাম, কিন্তু এখন পাচ্ছি না, কারণ জুমে এই যে ভার্চুয়াল ক্লাস নিচ্ছি সেজন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রেণীকক্ষ সুন্দর প্রয়োজন অনুরূপ না হলে শিক্ষাদানে ব্যাঘাত সৃষ্টি হয়। শিক্ষানীতি পাঠের মাধ্যমে শ্রেণীকক্ষ কেমন হবে, কিভাবে সাজাতে হবে, প্রয়োজনীয় আলো বাতাসের উপযুক্ত ব্যবস্থা প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। অর্থাৎ শিক্ষানীতি পাঠ করার মাধ্যমে আপনি জানতে পারবেন শ্রেণীকক্ষটা কেমন হবে, কিভাবে সাজাতে হবে, কিভাবে আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে, কিভাবে শ্রেণীকক্ষ শিক্ষার্থী ছেলে মেয়েদেরকে আপনি আপনার নজরে রাখবেন। এই বিষয়বস্তু গুলো আপনাকে জ্ঞান অর্জন করার জন্য শিক্ষানীতি পাঠ করা অত্যন্ত প্রয়োজন। তারপর হচ্ছে শ্রেণী ব্যবস্থাপনা। শিক্ষানীতি পাঠের মাধ্যমে ছাত্রদের বয়স, মানসিক দক্ষতা অনুযায়ী শ্রেণী বিন্যাস করা, দুষ্ট অমনোযোগী স্কুলের প্রতি আসক্তিহীন ছাত্রদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। অর্থাৎ আপনি যখন এই শিক্ষানীতি পাঠ করবেন, এই পাঠের মাধ্যমে আপনি শ্রেণীকক্ষটাকে সুন্দর করে বিন্যাস করতে পারবেন এবং বিন্যাসের মাধ্যমে দুষ্ট ছেলেদেরকে কিভাবে পড়াবেন, অমনোযোগী ছেলেদেরকে কিভাবে পড়াবেন, স্কুলের প্রতি আসক্তিহীন
মানে স্কুলে আসতে চাচ্ছে না এই ধরনের ছাত্রছাত্রীদেরকে কিভাবে পড়াবেন সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা কিন্তু শিক্ষানীতির মধ্যে আছে, সেটা পাঠের মাধ্যমে কিন্তু আপনি শিক্ষার্থীদেরকে সেভাবে আলোচনা করাতে পারবেন। তারপর হচ্ছে এই এখানে পদ্ধতি, অর্থাৎ কোন পদ্ধতিতে পড়াবেন এই পদ্ধতিটা আপনি জানতে পারবেন, কোন পদ্ধতি অবলম্বন করে শিক্ষানীতিতে ছেলেমেয়েদেরকে পড়াবেন সেই বিষয়ে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তারপর হচ্ছে সমাজ, বিদ্যালয় সমাজের প্রতিচ্ছবি, সমাজের প্রতি বিদ্যালয়ের দায়িত্ব কর্তব্য কি এবং বিদ্যালয়ের প্রতি সমাজের দায়িত্ব কর্তব্য কি শিক্ষানীতি পাঠের মাধ্যমে সেগুলি জানা যায়। আমি আবার বলছি, বিদ্যালয় হচ্ছে সমাজের একটি প্রতিচ্ছবি, অর্থাৎ সমাজের প্রতি বিদ্যালয়ের দায়িত্ব কর্তব্য এবং বিদ্যালয়ের প্রতি সমাজের দায়িত্ব কর্তব্য, অর্থাৎ আমার বিদ্যালয়ের প্রতি সমাজের দায়িত্ব আছে, আবার বিদ্যালয়েরও সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। এই দায়িত্ব কর্তব্যগুলি কি কি সেটা শিক্ষানীতি পাঠের মাধ্যমে আমরা অর্জন করতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, শিক্ষানীতি পাঠের প্রয়োজনীয়তা আমরা এখানে দেখলাম 7টি পয়েন্ট আছে। 7টি পয়েন্টের উপরে আপনি ব্যাপক আলোচনা আছে, যখন বইগুলো দেখবেন তখন পাবেন। আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। প্রথমে যে পয়েন্ট আছে সে দর্শন, অর্থাৎ শিক্ষানীতি পাঠের মাধ্যমে শিক্ষা দানের যে দর্শন কার উপর ভিত্তি করে রচিত হবে সেই বিষয়ে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। শিক্ষক, শিক্ষাক্ষেত্রে শিক্ষকের যে শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা অর্জন করার জন্য শিক্ষানীতি পাঠ করা প্রয়োজন। শিক্ষার্থীদেরকে পাঠের মাধ্যমে কিভাবে মন মানসিকতা সম্পর্কে কেমন হবে, তাদের কিভাবে পাঠদান করবে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন। তারপর শ্রেণীকক্ষটা কেমন হবে, কিভাবে শ্রেণীকক্ষের পাঠদানের যে মানে আলোচনা, সেই আলোচনাটা কিভাবে হবে সেই জিনিসটি আপনি তৈরি করতে পারবেন। শ্রেণীকক্ষের সুন্দর প্রয়োজন, অনুরূপ নামে শিক্ষাদানের ব্যাঘাত সৃষ্টি হয়, সেই ব্যাঘাত সৃষ্টিটা আপনি কিভাবে উত্তরণ দেবেন শিক্ষানীতি পাঠের মাধ্যমে সেটা আপনি জানতে পারবেন। শ্রেণী ব্যবস্থাপনা কি, শিক্ষানীতি পাঠের মাধ্যমে বয়স, ছাত্রদের বয়স, মানসিকতা এবং দুষ্টমি, অমনোযোগী, বিদ্যালয়ে আসতেছে না এই ধরনের শিক্ষার্থী কিভাবে পড়ালেখা করাবেন সেই বিষয়ে আপনি যোগ্যতা অর্জন করতে পারবেন। পদ্ধতি, শিক্ষাদানের সাফল্য বিশেষভাবে পাঠদানের উপর নির্ভর করে, আপনি কোন পদ্ধতিতে আলোচনা করবেন। আপনারা যারা বিএড প্রস্তুতি করছেন সেখানে আলোচনা পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি, তারপরে পোস্ট বক্স পদ্ধতি, সিমুলেশন পদ্ধতি, তারপরে হচ্ছে ব্রেনস্টর্মিং যে মাথা ঘাটানোর পদ্ধতি, এই যে অনেকগুলি মাইক্রো টিচিং পদ্ধতি, অনেকগুলি পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলি কোনটা অ্যাপ্লাই করবেন কোন বয়সের কোন ধরনের শিক্ষার্থীর উপরে, সেই পদ্ধতিগুলি কিন্তু আপনি এই পদ্ধতির মাধ্যমে জানতে পারবেন। এই বিষয়টি যদি আপনি আলোচনা করেন শিক্ষানীতি পাঠের প্রয়োজনীয়তা বা কেন, শিক্ষানীতিতে পড়লেই কিন্তু সেই পদ্ধতিগুলি আপনার জানা হয়ে যাবে এবং আপনি সেইভাবে শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারবেন। তারপর সমাজ, অর্থাৎ সমাজের বিদ্যালয় সমাজের প্রতিচ্ছবি, সমাজের প্রতি বিদ্যালয়ের দায়িত্ব কর্তব্য কি, আবার বিদ্যালয়ের প্রতি সমাজের দায়িত্ব কর্তব্য কি, শিক্ষানীতি পাঠের মাধ্যমে সেই বিষয়গুলি আপনি জানতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে আজকে আলোচনা করলাম, আর কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনাদের এখান থেকে যদি কোনো শিক্ষার্থী স্যার আনমিউট করে দেন, আমি একটু কোনো শিক্ষার্থীর মুখ থেকে শুনতে চাচ্ছি যে হাত তোলেন, তাহলে স্যার আনমিউট করে দিবে। আমি চাচ্ছিলাম কোন শিক্ষার্থীরা আমার এই আজকে যে আলোচনা করলাম আমি আলোচনাগুলি বলতে পারবেন, কি কি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। স্যার কি আছেন? একটু একজন শিক্ষার্থীকে আনমিউট করে দেন। হ্যালো হ্যালো স্যার কি আছেন? স্যার একটু আনমিউট করে দিলে ভালো হয় স্যার। শিক্ষার্থীবৃন্দ, আসলে আমি আপনাদের কাছ থেকে জানতে পারলাম না, মূলত এই আমাদের যে আলোচনা সেখানে আমরা আলোচনা করছি প্রাথমিক শিক্ষা কি, প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি, তারপর আলোচনা করছিলাম সর্বজনীন প্রাথমিক শিক্ষা কি, সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য সমূহ কি, শিক্ষানীতি কি, শিক্ষানীতি পাঠের প্রয়োজনীয়তা, এই বিষয়গুলি নিয়ে আমি আজকে আপনাদের সামনে এখানে আলোচনা করেছিলাম। আলোচনার শেষে আমাদের আজকের এখানে বাড়ির কাজ আমি দিয়ে দিলাম, বাড়ির কাজগুলি আপনারা একটু দেখেন। প্রাথমিক শিক্ষার সমস্যাগুলো চিহ্নিত করে এর সমাধানে আপনার মতামত দিবেন। প্রাথমিক শিক্ষার সমস্যাগুলো চিহ্নিত করে এর সমাধানের আপনার মতামত লিখুন। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষকের দায়িত্ব কর্তব্য সমূহ আলোচনা করুন। প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ সমূহ কি কি, আমি আবার বলছি, প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ সমূহ কি কি, স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত
বর্ণনা দিন। জাতীয় শিক্ষানীতির উল্লেখিত 5টি বিষয়ে আলোচনা করুন। এটা আসলে এখানে দেখা যাচ্ছে না, আপনারা একটু লিখে নেবেন আপনাদের